হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি দীঘার তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে। দীঘার তৃতীয় দিনে আমরা ভোরে উঠে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের তীরে মাছ ধরা দেখতে। আমোদি মাছ টাটকা তাজা। এই মাছ ধরা দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন এই সমুদ্রের তীরে। আমাদেরও কিন্তু খুব ভালো লাগছিল এই মাছ ধরা দেখতে। পমফ্রেট, চিংড়ি, সীতাপাটি বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই জালে উঠেছে। আমাদের এখানকার বাজারে কখনোই আমরা এই সমস্ত মাছ জ্যান্ত দেখতে পাই না, তাই চোখের সামনে এই সমস্ত মাছ যখন ঘুরে বেড়াচ্ছিল দেখতে কিন্তু ভালো লাগছিল। আজকে দীঘায় আমাদের শেষ দিন, আর আমাদের ট্রেনের টাইম ছিল 6:30 আর চেক আউটের টাইম ছিল 9:30। তাই আমরা ঠিক করলাম লাগেজ নিয়ে আমরা সাইট সিন করতে যাব। প্রথমেই চলে এসেছিলাম নিউ দীঘায় একটি গোপাল মন্দিরে, যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও করতে পারিনি। গোপাল মন্দির দেখে নিয়ে আমরা কিন্তু পাড়ি দেব অন্য রাজ্যে। অন্য রাজ্যে বলতে আমাদের পাশেই রাজ্য উড়িষ্যাতে। সেখানে আমরা যাব চন্দনেশ্বরের মন্দির দেখে নিতে। আমরা প্রথম যেদিন দীঘা স্টেশন থেকে হোটেলে এসেছিলাম, তখন একটি ম্যাজিক গাড়ির দাদা আমাদের হোটেলে পৌঁছে দিয়েছিলেন এবং হোটেলটি খুঁজে দিতে সাহায্য করেছিলেন। সেই দাদা কিন্তু ভীষণ হেল্পফুল। ওনার নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। উনি সাহায্য করেছিল বলেই আমাদের ঘোরাটা কিন্তু এত সহজ হয়েছিল। আর আজকেও কিন্তু আমরা ওনার গাড়িতে করেই বেরিয়েছি। কথা বলতে বলতে আমরা চলে এলাম চন্দনেশ্বরের মন্দির। চন্দনেশ্বরের মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। এখানে বিভিন্ন রকম দেবতার মূর্তি আছে। চলো আমরা ভিতরে যাই আর তোমাদেরকেও দেখাই এখানে কি কি মন্দির রয়েছে। চন্দনেশ্বর মন্দিরটি আসলে একটি শিব মন্দির, কিন্তু এই মন্দির প্রাঙ্গণে বহু দেবদেবী পূজিত হয়। এই যে চলে এসেছি প্রথমে দুর্গা মন্দিরে। এই দুর্গা মূর্তিটি কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি। এরপরেই আমরা যাব বটবেদীর কাছে। এই বটবেদীর কাছে বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য লাল সুতো আর ঢিল বাঁধে। এছাড়া এখানে একটি জগন্নাথ মহাপ্রভুর মন্দির আছে। এখানে কিন্তু যারা আলাদাভাবে পুজো দিতে চান তারা দিতে পারেন, তার জন্য একটু সময় নিয়ে আসতে হবে। মহাপ্রভুর দর্শন নিয়ে আমরা চলে এসেছি মূল গর্ভগৃহেতে। এই গর্ভগৃহেই কিন্তু বাবা চন্দনেশ্বর অর্থাৎ শিব পুজো হয়। এই শিব মন্দির আমরা দর্শন করে বেরিয়ে পড়েছিলাম তালসারির উদ্দেশ্যে। আমরা চলে এসেছি তালসারি বিচে, আর এখানে এসে জানতে পারলাম এখানে ভাটা চলছে। তালসারিতেও রয়েছে থাকার বিভিন্ন রকম হোটেল আর বিভিন্ন রকম দোকান। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে সবাই ক্লান্ত আর বেশ রোদও উঠেছিল, তাই সবাই একটু বিশ্রাম নিয়ে ডাব কিনে নিয়েছে। এখানে কিন্তু ডাবের দামটা অনেকটাই কম, আর দীঘাতেও তাই। তবে আমাদের এখানে কিন্তু 50 থেকে 60 টাকা ডাবের দাম হয়, তবে ওখানে ডাবের দাম 25 থেকে 30 টাকার মধ্যেই। তালসারিতে এসেই তোমরা বোট ভাড়া করে চলে যেতে পারো লাল কাঁকড়া দ্বীপে। সেখানে গেলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম লাল কাঁকড়া। লাল কাঁকড়া দ্বীপে যেতে গেলে মাথা পিছু 100 টাকা করে নেয়। আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর আমাদের ম্যাজিক গাড়ির দাদাও তারা দিচ্ছিলেন, ওই জন্য আমরা যেতে পারিনি লাল কাঁকড়ার দ্বীপে। লাল কাঁকড়া দেখতে না পাওয়ার দুঃখটা ভুলিয়ে দিল এই চিংড়ি মাছ আর কাঁকড়া। যেখানে বসে আমরা খাচ্ছিলাম ওখানকার ভিউটা ছিল দারুণ, আর এই কাঁকড়া আর চিংড়ির টেস্ট হয়েছিল অসাধারণ। কাঁকড়া কেমন লাগলো? খুব ভালো, দেখা যায় যা কাঁকড়া খেতে বেশ ভালো, খুব ভালো বানিয়েছে। জমিয়ে কাঁকড়া চিংড়ি খেয়ে এবার আমরা রওনা দিয়েছি উদয়পুর সি বিচের দিকে। আর এটাই কিন্তু আমাদের শেষ গন্তব্য। এরপরে আমরা ফিরে যাব স্টেশনে। তো চলো উদয়পুর বিচে যাওয়া যাক। আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আর এই বিচের পাশেই কিন্তু একদম কিছু সরকারি আবাসন রয়েছে, যেগুলো কিন্তু চাইলেই বুক করে তোমরা এখানে থাকতে পারো। এই বিচে ঢোকার আগে বেশ কিছু কাজু বাদামের গাছ চোখে পড়লো, যেগুলো দেখতে অনেকটা আমাদের ওখানকার কাঠবাদাম, বাক্স বাদাম গাছের মতো। এখান থেকে বিচে যাওয়ার জন্য অনেক কটা সিঁড়ি পেরিয়ে তারপরে যেতে হবে, আর এর জন্যই কিন্তু আমার মা এই বিচে আর আসতে পারেনি। মা কিন্তু নিচেই রয়ে গেছিল। উদয়পুর বিচে এসে একজনের সাথে পরিচয় হলো। ওই দেখো গাছের ডালে বসে আছে, আর এটা হলো উদয়পুরের সমুদ্র। আমরা এখন দাঁড়িয়ে আছি উদয়পুর বিচের ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছিল।
সমুদ্রের পাড়ে ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফিরে চললাম দীঘা স্টেশনের দিকে। তোমাদের আগেই বলেছি আমাদের 6:30টার সময় ট্রেন, আর এখন প্রায় 1:30টা বাজে। আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। আমরা সময়ের অনেক আগেই স্টেশনে চলে এসেছিলাম, তাই জন্য সবাই মিলে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। হঠাৎ করেই ঠিক করা হলো বেকার সময় নষ্ট না করে বিচের কাছে কোনো রুম ভাড়া নিয়ে লাগেজগুলো সেখানে রেখে দিয়ে চলে যাব সমুদ্র স্নানে। যেমন কথা তেমন কাজ। তোমাদের আগেই বলেছিলাম আমাদের যে দাদা নিয়ে এসেছিলেন সেই দাদা কিন্তু খুব হেল্প করেছে। আর সেই দাদাকেই ফোন করা হলো, আর তিনি কিন্তু একটা রুম তাড়াতাড়ি করে খুঁজে দিলেন এবং সেই রুমে আমরা সমস্ত লাগেজ রেখে দিয়ে চলে এসেছি সমুদ্রে। আমরা আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে। শেষ দিনও আমরা ছাড়ছি না, এখনও কিন্তু সবাই মিলে স্নান করতে নামবো। স্নান সেরে চলে যাব হোটেলে। যেহেতু আমরা একটা রুম নিয়েছিলাম, সেখানে কিন্তু একজন করে স্নান করে তারপরে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন কিন্তু 6:30, এখন সবে প্রায় 5:30 বাজে। তাই কিন্তু স্টেশন থেকেই আবার চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়ার জন্য। আর এই দোকানটা ছিল কিন্তু একদমই রোডের পাশে আর স্টেশনের খুবই কাছে। এখান থেকে একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর এই দোকানের খাবার কিন্তু দারুণ ছিল। এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। আমাদের ট্রেনের টাইমিং ছিল 6:25, কিন্তু ট্রেন আসতে অনেক লেট করায় ট্রেন ছেড়েছিল প্রায় 7:10-এ। এই 3টে দিন কিন্তু দীঘায় খুব মজা করে কাটালাম, পুরো ফ্যামিলির সাথে আনন্দ করে। 3টে দিন যেন দেখতে দেখতে কেটে গেল। আবার হয়তো কোনোদিন আসবো, সেদিনকারও তোমাদেরকে নিয়ে আসবো দীঘাতে। সবাই খুব ক্লান্ত, তাই কেউ শুয়ে কেউ বসে রেস্ট নিয়ে নিচ্ছে। আর আমরা যেখান থেকে চাউমিন খেয়েছিলাম সেখান থেকে কিছু রোল চাউমিন সবার জন্য নিয়ে নিয়েছিলাম। তো এবারের মতন দীঘা ব্লগ আমরা এখানেই শেষ করছি। দীঘার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে।